ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আজ আমি তোমাদের ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার সম্পর্কে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অল বেল বটন প্রেস করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওগুলো পাওয়ার জন্য ব্যবস্থা করবে। তো প্রথমে আসি, ভৌমজল কাকে বলে না, ভূপৃষ্ঠের নিচে সম্পৃক্ত স্তরে যে জল পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি ভৌমজল। এই প্রসঙ্গে ভূতত্ত্ববিদরা মনে করেন যে মাটির নিচে, আমাদের ভূত্বকের নিচে যে প্রবেশ্য যে স্তরগুলো থাকে, শিলাস্তর, সেই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে রন্ধ্র বা ফাঁকা স্পেস থাকে, সেই ফাঁকা স্পেস বা রন্ধ্রের মধ্যে জল সঞ্চিত হয় এবং সেটাকেই আমরা বলবো কি ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার। সোজাসুজি ভূ অভ্যন্তরে, মাটির নিচে, ভূ অভ্যন্তরে ভূত্বকের নিচে যে জল সঞ্চিত হয় সেই জলটাকে আমরা বলছি কি ভৌমজল। এটা ভীষণ চাপের মধ্যে থাকে এবং এই জলটা অভিকর্ষজ বলের সঙ্গে বিক্রিয়া করে। তো যাই হোক, ভৌমজল কাকে বলে আমরা মোটামুটিভাবে দেখলাম যে ভূপৃষ্ঠের নিচে সম্পৃক্ত স্তর বা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জল অবস্থান করে সেটাকেই আমরা কি বলছি ভৌম জল। তো ভৌমজল সম্পর্কে কিছু ধারণা আমরা নেব। প্রথমে আসছি ভৌমজলের উৎস, অর্থাৎ এই যে মাটির নিচে বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে জল অবস্থান করছে তাকে ভৌমজল বলছি। সেই ভৌমজলের উৎসটা কি? প্রথমে আছে কি মিটিওরিক জল। আমরা সাধারণত দেখি যে বৃষ্টিপাত বা বিভিন্ন ধরনের অধঃক্ষেপণ, এই অধঃক্ষেপণের যে সমস্ত উপাদানগুলি থাকে, যেমন বৃষ্টি, শিলাবৃষ্টি, তুহিন, শিশির, অর্থাৎ আবহাওয়ার সমস্ত উপাদানগুলি, আবহাওয়ার সমস্ত উপাদানগুলি কি হয়, যেমন বৃষ্টিপাত বললাম, শিলাবৃষ্টি, তুহিন, শিশির, এগুলো কি হয় না ভূ অভ্যন্তরে প্রবেশ করে মাটির মধ্যে কি করে জলকে জমা করে, অর্থাৎ আবহাওয়া জাত। একে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি বলবো, আবহাওয়া জাত জল। এই জন্য এটাকে আমরা কি বলছি মেটিওরিক ওয়াটার বা আবহাওয়া জাত জল, অর্থাৎ আবহাওয়ার থেকে এই জলের উৎপত্তি ঘটে। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে সামুদ্রিক জল। অনেক সময় দেখা যায় সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে এটা যদি সমুদ্র ভাগ হয়, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জল কিছুটা সামান্য পরিমাণে ভূ অভ্যন্তরে শিলাস্তরের মধ্যে প্রবেশ করে, তবে পরিমাণ খুবই সামান্য, এবং সেই জলটাকে তখন আমরা কি বলছি সামুদ্রিক জল। এটা হচ্ছে কি স্থল আর এটা হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের জল ইনফিল্ট্রেশনের মাধ্যমে বা স্পোরোস্পেস বা ছিদ্র ইত্যাদির মাধ্যমে যখন প্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ করে সেখানকার জলের সঞ্চয় বৃদ্ধি করে বা ঘটায়, তখন সেটাকে আমরা কি বলছি না সামুদ্রিক জল। আশা করি বুঝতে পেরেছ যে ভৌম জলের উৎস হিসেবে সামুদ্রিক জলটা কিভাবে ভৌম জলস্তরকে সমৃদ্ধ করে। পরের যে জলের উৎস সেটা আমরা দেখব কি জন্মগত জল। আমরা অনেক সময় দেখেছি হিমালয় পর্বত গঠন বা পাললিক শিলা গঠনকালে শিলার মধ্যে যে ফাঁকা স্থানগুলো থাকে, সেই ফাঁকা স্থানে কি হয় শিলার গঠনের সময় থেকেই জল সঞ্চিত থাকে। সেই জলটাকে আমরা কি বলছি সহজাত জল বা জন্মগত জল, অর্থাৎ জন্মের সময় বা সৃষ্টির সময় থেকে শিলার মধ্যে জল সঞ্চিত আছে, সে কারণে এটাকে বলা হচ্ছে কি সহজাত জল বা জন্মগত জল। এবার লাস্ট যে
উৎসটা রয়েছে সেটার নাম হচ্ছে কি না ম্যাগমীয় বা উৎসন্দ জল, এটাকে জুভেনাইল ওয়াটার বলা হয় বা ম্যাগমাটিক ওয়াটার বলা হয়। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে আগ্নেয়গিরির চূড়া থাকে, জ্বালামুখ থাকে, সেই জ্বালামুখ দিয়ে অনেক সময় ম্যাগমার সঙ্গে উষ্ণ জল বাষ্পরূপে বা জলীয় রূপে বাইরে বেরিয়ে আসে। সেই জলটাকে আমরা কি বলছি, ভূ অভ্যন্তরে যে জলটা থাকে সেটাকে আমরা কি বলছি না ম্যাগমাগত জল, ম্যাগমাগত জল। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভৌমজলের উৎসগুলো কি কি আমরা দেখলাম। মিটিওরিক জল অর্থাৎ আবহাওয়ার থেকে প্রাপ্ত বায়ুমণ্ডল থেকে বৃষ্টিপাত বা বিভিন্ন অধঃক্ষেপণজাত যে জলটা ভূ অভ্যন্তরে প্রবেশ ও শিলাস্তরের মধ্যে অবস্থান করে তাকে বলছি মিটিওরিক ওয়াটার বা মিটিওরিক জল বা আবহিক জল। আর সামুদ্রিক জল, সমুদ্রের জল সামান্য পরিমাণে ভৌমজলের মধ্যে প্রবেশ করে বা শিলাস্তরের মধ্যে প্রবেশ করে এবং সেটাকে বলা হচ্ছে সামুদ্রিক জল। আর সহজাত জল আমরা দেখলাম যে শিলা সৃষ্টির সময় থেকে শিলার মধ্যে যে জল জমা হয়ে থাকে তার ফাঁকা স্থানে, মূলত পাললিক শিলার মধ্যে, সেটাকে আমরা কি বলছি জন্মগত জল। আরেকটা যেটা আমরা বললাম জুভেনাইল ওয়াটার বা ম্যাগমীয় জল বা উৎসন্দ জল, এটা হচ্ছে ভূ অভ্যন্তরের মধ্যে যে জলটা সঞ্চিত থাকে সেটা অনেক সময় ম্যাগমার সঙ্গে বেরিয়ে আসে গরম জল আকারে বা বাষ্প আকারে, সেটাকে বলা হচ্ছে কি ম্যাগমীয় জল। তাহলে তোমরা বুঝলে যে ভৌমজলের উৎসগুলো কি কি। স্টুডেন্টস, এবার আমরা ভৌমজলের নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ মাটির নিচে বা ভূত্বকের নিচে যে এই ভৌমজলের ভাণ্ডার বিভিন্ন শিলাস্তরের মধ্যে রয়েছে, এই যে ভৌমজলের সঞ্চয় আমরা লক্ষ্য করি, মূলত ভূত্বকের নিচে এই যে ভৌমজলের সঞ্চয়, এই ভৌমজলের সঞ্চয়ের নিয়ন্ত্রকগুলো কি কি আছে। প্রথমে আমরা দেখব অধঃক্ষেপণের পরিমাণ। অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। দেখো, যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয়, বৃষ্টি রূপে জল ভূপৃষ্ঠে পতিত হয়, তখন ইনফিল্ট্রেশন বা চুয়ানো প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, জলটা ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌমজলকে এনরিচ করে বা সমৃদ্ধ করে। আবার দেখা যায় এই বৃষ্টিপাত যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন, তাহলে ভৌমজল স্তর কী হবে, আরও সমৃদ্ধ হবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় এবং তার স্থায়িত্ব যদি বেশি হয়, তাহলে ভৌমজল সঞ্চয়ের পরিমাণ যথেষ্ট বাড়বে। পক্ষান্তরে আমরা যদি এটাকে উল্টোভাবে ব্যাখ্যা করি, যদি দেখা যায় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বৃষ্টিপাত খুব কম এবং বৃষ্টিপাতের স্থায়িত্বও কম, সেক্ষেত্রে কি হবে না ভৌমজল তল যেটা আছে সেটা অনেক নিচে অবস্থান করবে, অর্থাৎ ভৌমজলের সমৃদ্ধি অনেক কমে যাবে এবং ভৌমজলের পরিমাণ যথেষ্ট কম থাকবে। তাহলে আশা করি বুঝতে পারলে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত বা তুষারপাত এই সমস্ত এগুলোর স্থায়িত্ব এবং পরিমাণ এই দুটোই ভৌমজলের ভাণ্ডারকে নিয়ন্ত্রণ করে। সোজা কথা বলতে গেলে ভৌমজলের ভাণ্ডারের সঙ্গে বৃষ্টিপাতের স্থায়িত্ব এবং অধঃক্ষেপণের একটা পজিটিভ রিলেশান রয়েছে। পজিটিভ রিলেশান অর্থাৎ আমরা যদি এখানে ধরি প্রেসিপিটেশন মিন্স অধঃক্ষেপণ, আর এদিকে যদি ধরি আমরা গ্রাউন্ড ওয়াটার ভৌমজল, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই দুটোর মধ্যে আমরা পজিটিভ রিলেশন দেখব। অর্থাৎ প্রেসিপিটেশনের মাত্রা যত বাড়বে তত ভৌমজলের পরিমাণও বাড়বে। আবার উল্টো কথা আমরা বলতে পারি, প্রেসিপিটেশনের মাত্রা যত কমবে ভৌমজলের মাত্রাও তত কমবে। তার মানে এর মধ্যে আমরা পজিটিভ রিলেশন দেখছি। অধঃক্ষেপণ বাড়লে ভৌমজলের ভাণ্ডার সমৃদ্ধ হবে, অধঃক্ষেপণ কমলে ভৌমজল
এর পরিমাণ কমে যাবে। এবারে নেক্সট যে পয়েন্টটা আমরা আসবো সেটা হচ্ছে ভূমির ঢাল। দেখো ভূমির ঢাল যদি বিভিন্ন রকম হতে পারে, আমরা ধরলাম ভূমির ঢাল এই রকম আছে, আবার একটা ধরলাম এই রকম রয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি বৃষ্টিপাত হয়ে থাকে, তাহলে এই বৃষ্টিপাতের জলটা খুব দ্রুত গড়িয়ে চলে যাবে এবং এখানে ইনফিল্ট্রেশনের হার কম হবে, অর্থাৎ চুয়ানো প্রক্রিয়াটা কম কার্যকরী হবে। চুয়ানো প্রক্রিয়াটা কম হবে, ভৌমজলের ভাণ্ডার হবে কম, স্বল্প সমৃদ্ধ হবে। আবার অপরদিকে যদি ভূমির ঢাল কম থাকে, প্রায় সমতল থাকে, তখন যে বৃষ্টিপাতটা হবে সেই বৃষ্টিপাতের পরিমাণ হবে বৃষ্টিপাত হবে সেটা খুব বেশি পরিমাণে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে, কারণ জলটা গড়িয়ে যেতে অনেক কম বেশি সময় লাগবে, অর্থাৎ অনেক সময় ধরে ভূমিভাগের উপর জলটা জমা হয়ে থাকবে। এর ফলে ভৌমজলের ভাণ্ডার ভৌমজল বেশি হবে, অর্থাৎ ভৌমজলের ভাণ্ডার বাড়বে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভূমির ঢালের সঙ্গে ভৌমজলের সমৃদ্ধির বা ভৌমজলের ভাণ্ডার বাড়ার একটা নেগেটিভ রিলেশন রয়েছে। অর্থাৎ আমরা যদি ধরে নিই ভূমির ঢাল বা আর এদিকে যদি আমরা ধরি গ্রাউন্ড ওয়াটার, তাহলে দেখব এর মধ্যে নেগেটিভ রিলেশন। তার মানে ভূমির ঢাল যত বাড়বে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ তত কী হবে, কমে যাবে। আবার ভূমির ঢাল যত কমবে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ তত বাড়বে, অর্থাৎ এর মধ্যে আমরা নেগেটিভ রিলেশন দেখছি। অর্থাৎ ভূমির ঢালের সঙ্গে ভৌমজলের সমৃদ্ধি যথেষ্ট সম্পর্কযুক্ত। কি সম্পর্কযুক্ত? ঋণাত্মক সম্পর্কযুক্ত। এবারে আমরা দেখব শিলার প্রবেশতা, সছিদ্রতা। দেখো শিলার প্রবেশতা বলতে মূলত বোঝাচ্ছে যে শিলার মধ্যে প্রবেশতা ও সছিদ্রতা। প্রবেশতা বলতে শিলার মধ্যে কতটা পরিমাণ জল প্রবেশ করছে বা প্রবেশ করার পরিমাপটা কি। আর সছিদ্রতা বলতে শিলার মধ্যে যে ফাঁকা স্থান, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রেই ভৌমজলের ভাণ্ডার বাড়বে। অর্থাৎ শিলার মধ্যে যদি জল প্রবেশ করার ক্ষমতা বেশি থাকে তাহলে ভৌমজল সমৃদ্ধ হবে, আবার শিলার মধ্যে যদি ছিদ্র বা ফাঁকা স্থানের পরিমাণ বা আয়তন যথেষ্ট বেশি থাকে সেক্ষেত্রেও ভৌমজলের ভাণ্ডার সমৃদ্ধ হবে। এক্ষেত্রে আমরা এর মধ্যে পজিটিভ রিলেশন দেখব, অর্থাৎ এদিকে যদি গ্রাউন্ড ওয়াটার ধরি আর এদিকে যদি স্পোরোস্পেস আমরা ধরি, তাহলে স্পোরোস্পেস বাড়লে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ বাড়বে, অর্থাৎ শিলার প্রবেশতা এবং সছিদ্রতার সঙ্গে ভৌমজলের পরিমাণের একটা পজিটিভ রিলেশন লক্ষ্য করা যাচ্ছে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝলে যে প্রবেশতা এবং সছিদ্রতা কিভাবে ভৌমজলকে নিয়ন্ত্রণ করে বা ভৌমজলের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। স্টুডেন্টস, এবারে আমরা দেখব যে ভৌমজলের নিয়ন্ত্রক হিসেবে অপ্রবেশ্য শিলার অবস্থান। অপ্রবেশ্য শিলার অবস্থান। ভৌমজলের সঞ্চয় হতে গেলে অতি অবশ্যই অপ্রবেশ্য শিলার একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা যদি এটা ভূপৃষ্ঠ ধরে নিই, তো এখানে আমরা লাল কালি দিয়ে এটা দেখালাম হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, আর উপরের অংশটি হচ্ছে কি প্রবেশ্য শিলাস্তর, আর এটা হচ্ছে অপ্রবেশ্য। এখন বৃষ্টিপাত বা অন্যান্য যে কোনো ধরনের
প্রেসিপিটেশন হোক আর যাই হোক বা ভৌমজলের অন্য যে কোনো উৎস হোক, সেখানে এই অপ্রবেশ্য শিলাস্তরের উপরি অংশেই কেবলমাত্র ভৌমজলের ভাণ্ডার মানে লক্ষ্য করা যায়। তার মানে ইনফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে যে জলটা ভূ অভ্যন্তরে প্রবেশ করছে সাবসারফেস রান অফ বা গ্রাউন্ড ওয়াটার রূপে, সেই জলটা কতটা গভীরতা থাকবে বা কতটা পরিমাণ থাকবে সেটা ডিপেন্ড করছে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থানের উপর। যদি দেখা যায় অপ্রবেশ্য শিলাস্তর অনেকটা উপরে অবস্থান করছে, এটা অপ্রবেশ্য শিলাস্তর, তাহলে ভৌমজলের ভাণ্ডার অনেকটা সংকুচিত হবে, ছোট হয়ে যাবে, তার উপরে প্রবেশ্য শিলাস্তরের পরিসর অনেকটা কম হবে, অর্থাৎ ভৌমজলের পরিমাণ কমে যাবে। আবার যদি আমরা দেখি যে অপ্রবেশ্য শিলাস্তরটি এরকম নিচে অবস্থান করছে বা আরও নিচে অবস্থান করছে, তাহলে ভৌমজলের গভীরতা কিন্তু যথেষ্ট বাড়বে, অর্থাৎ সেখানে ভৌমজলের পরিমাণ যথেষ্ট বেশি হবে। এর থেকে আমরা বলতে পারি প্রবেশ্য শিলাস্তরের নিচে যে অপ্রবেশ্য শিলাস্তর ভৌমজলকে সঞ্চিত হতে সাহায্য করে, তার উচ্চতাগত পার্থক্য ভৌমজলস্তরের ভাণ্ডারকে নিয়ন্ত্রিত করে। কীরকম পার্থক্য? না, অপ্রবেশ্য শিলাস্তর যদি অনেকটা উপরে অবস্থান করে ভৌমজলের ভাণ্ডার সংকুচিত হবে, আবার অপ্রবেশ্য শিলাস্তর যদি অনেকটা নিচে অবস্থান করে ভৌমজলের ভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ হবে বা বেশি হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে প্রবেশ্য বা অপ্রবেশ্য শিলার অবস্থান কিভাবে ভৌমজলের ভাণ্ডারকে প্রভাবিত করে। এবার লাস্ট যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূমি ব্যবহারের ধরন বা ল্যান্ড ইউজ প্যাটার্ন। এটাকে আমরা বলতে পারি ল্যান্ড ইউজ প্যাটার্ন। গ্রামাঞ্চলের সঙ্গে শহরাঞ্চলে ভূমি ব্যবহারের যথেষ্ট পার্থক্য আমরা লক্ষ্য করি। গ্রামের দিকে আমরা দেখি যে কৃষিকাজের পরিমাণ বেশি, কৃষিকাজের পরিমাণ বেশি হওয়ার জন্য সেখানে প্রেসিপিটেশন বা অন্যান্য যে জল সেগুলো খুব দ্রুত ইনফিল্ট্রেট হয়ে যায়, অর্থাৎ ভৌম জল রূপে সঞ্চিত হয়। অন্যথায় শহরাঞ্চলে কংক্রিটের আচ্ছাদন যথেষ্ট বেশি থাকার কারণে, কংক্রিটের আচ্ছাদন বেশি থাকার জন্য জল প্রবেশ করতে পারে না, যার ফলে ভৌম জলের ভাণ্ডার যথেষ্ট কম হয়, সেখানে সারফেস রানঅফের মাত্রাটা যথেষ্ট বেশি থাকে। অর্থাৎ ভূমি ব্যবহারের ধরনের উপর ভৌম জলের ভাণ্ডার অনেকটা প্রভাবিত হয়। গ্রামের দিকে কৃষিপ্রবণ অঞ্চলে ভূমির আচ্ছাদন ফাঁকা থাকে, অর্থাৎ ভূমিতে তেমন কিছু আচ্ছাদন থাকে না, কর্ষিত থাকে মাটি, তাই ভৌমজল সমৃদ্ধ হয়। অপরদিকে শহরাঞ্চলে ভূমিভাগ কংক্রিটের আচ্ছাদন দ্বারা ঢাকা থাকার কারণে সেখানে সারফেস রান অফ বেশি হয়, ভৌমজলের ভাণ্ডার যথেষ্ট সংকুচিত হয়। তো স্টুডেন্টস, তোমরা আশা করি বুঝতে পারলে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবে এবং অল বেল বটনটি প্রেস করে সব ভিডিওগুলি পাবে। থ্যাংক ইউ।